36 কোটি টাকা। আমাকে যদি কেউ সাহায্য, আমি একজন ঋণ খেলাপি, একটা ব্যক্তিগত ব্যাপারে আমি আজকে আপনাদেরকে এখানে আসবার জন্য কষ্ট দিচ্ছি। কিছুদিন ধরেই মিডিয়াতে, বিশেষ করে আমার নির্বাচনে প্রার্থী হওয়া না হওয়া এত সংক্রান্ত আমার যে দুর্বলতার কথা, ব্যাংক ঋণ ইত্যাদি দিয়ে কথা বলা হয়েছে। এতদিন পর্যন্ত আমি এ সম্পর্কে বলিনি যে ধীরে ধীরে হয়তো বিষয়টা স্পষ্ট হবে। অনেকটা স্পষ্ট হয়তো হয়েছেও। তারপরেও যেহেতু পরশুদিন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আমি মনে করি সে এখন আমার কথাটা বলা দরকার। প্রথম কথা হলো, এটা সবাই আপনারা জানেন যে আমি পেশাগতভাবে ঠিক ব্যবসায়ী বলা তো উচিত নয় আমাকে, ওরকম করে না। আমার একসময় গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, সেটা ছেড়ে দিয়েছি। পরে আমি এটা কোল্ড স্টোরেজ করেছি আমার এলাকাতে, এটা এখনও আছে, চলছে। আর লেখালেখি করি, টকশো করি। তো এই কোল্ড স্টোর নিয়ে এখন প্রবলেম হয়েছে। মাঝে আমি একটা সিএনজি পাম্প করতে গেছিলাম, সেটাতেও সমস্যা হয়েছে। প্রধানত গত 15 বছর যখন স্বৈরাচার ছিল তখনকার সমস্যা হয়েছে। আমি এই কোল্ড স্টোরটা করেছিলাম, প্রক্রিয়াটা শুরু হয়েছিল 2007-08 দিক থেকে, লোন নেওয়া, স্যাংশন নেওয়া ইত্যাদি। 2010 বা 12 তারিখের দিকে এইটা কার্যক্রম শুরু করেছিল। কিছুদিন মোটামুটি ভালোই গেছে, কিন্তু 14-15-তে এসে যখন দলের সাথে আমার সমস্যা হলো, আমি শেষ পর্যন্ত জেলে গেলাম। আমার সঙ্গে উদ্যোক্তা হিসেবে ছিলেন একজন, যিনি আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের বা থানা পর্যায়ের নেতা ছিলেন। আমি গ্রেপ্তার হবার আগে পরিস্থিতি দেখে আমার নিজের হাতে কোনো পাওয়ার রাখি নাই, কারণ যখন তখন গ্রেপ্তার হবার ভয় ছিল। উনি চালাচ্ছিলেন, কিন্তু আমি যখন গ্রেপ্তার হয়ে গেছি তারপরে ধীরে ধীরে আমি এই ব্যবসা থেকে সম্পূর্ণভাবেই বিচ্ছিন্ন হয়ে পড়ি। বলা যেতে পারে যে যতদিন এরপরে আওয়ামী লীগ ছিল, যেহেতু আমার সাথে দলের সম্পর্ক আর ছিল না, বা দল থেকে আমি বহিষ্কার না হলে আমি দল থেকে বেরিয়ে এসেছিলাম, ফলে যিনি আমার সঙ্গে ব্যবসায় ছিলেন তিনি আমার থেকে আলাদা হয়ে গেছেন, তার মতো করে এটা চালিয়েছেন। আমি এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারিনি, না পুলিশ বা অন্য কোনো জায়গাতে কোনো আমার সাহায্য নেওয়ার সুযোগও ছিল না। 24-এর পরিবর্তনের পরে আমি তখন যাই, প্রথম আমি এর মধ্যে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি এবং গিয়ে বুঝলাম যে সর্বমোট যেখানে 10-12 কোটি টাকা দিয়ে শুরু করেছিলাম এই লোন, এরপরে আরও মানে ওয়ার্কিং ক্যাপিটালগুলো নিয়ে 15-16 কোটি টাকার মতো, এক্স্যাক্ট হিসাবটা আমি বলতে পারবো না। এইটা এখন হয়ে দাঁড়িয়েছে 32, এখন 36 কোটি টাকা। যেহেতু সামনেই নির্বাচন, আমি খুব চিন্তিত ছিলাম। আমি এই ব্যবসা, আবার যিনি এমডি ছিলেন তার নামে 3টা মার্ডার কেস হয়েছে, একটা মানি লন্ডারিং কেস হয়েছে। উনি ওই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হয়েছিলেন তখন, যেরকম ভোট হতো তার মধ্যে, এবং এইসব কারণে উনি পালিয়ে গেছেন। তিনি এবং তার স্ত্রী দুজনই ডাইরেক্টর ছিলেন। আমি তখন ব্যাংকের কাছে গেছি, এই অসুবিধা আমি কী করতে পারি। তারা বলছে, আপনি দেখেন, আমি ব্যবসাটা যদ্দূর পারি নিজের যা অভিজ্ঞতা আছে তাতে করেছি, এবং গত 15 মাসে আমি ব্যাংকে 2 কোটি টাকার মতো পে ব্যাক করেছি। তার আগে এই পেমেন্টের শিডিউল আরও খারাপ ছিল, যে কারণে এত লোড হয়েছিল। এরপরে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে তাদের একটা নীতি অনুযায়ী, যেটাকে ঋণ সহায়তা বলে, আমি পুনঃ তফসিলের জন্য আবেদন করেছি এবং সেই তফসিল করা হয়েছে আমার পক্ষে। নিয়মটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক এটা দেবে বা সিদ্ধান্ত করবে, এটা যে ব্যাংক আমাকে ফান্ডটা দিয়েছে তাদের সাথে কিছু কমপ্লায়েন্স থাকে, সেটা শেষ করবার পরে ঋণ খেলাপির লিস্ট থেকে আমার নাম কাটা যাবে। এখানে সমস্যা একটা দেখা দিল যে যেহেতু আমি সেক্রেটারি নই, এবং সেক্রেটারি হচ্ছেন
এমডি এবং এমডি তারা তো নাই। এইটা কম্প্রাইসে তারা প্রশ্ন তুললো, তখন একটা জুম মিটিংয়ে এটা নিষ্পত্তি করা হলো। কিন্তু তারপরেও এই সমস্যাটা চলতে থাকলো। লোকাল ব্রাঞ্চ আমাকে এরকম কোনো সার্টিফিকেট দেয়নি। তখন আমি কোর্টে গেছি। এই যে না দেওয়ার পেছনে একটা কথা বলি, যেহেতু নির্বাচন সবাই দেখছেন, আমি আমার দলের পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে, মানে গণতন্ত্র মঞ্চ নির্বাচনে দাঁড়াবো আমাদের সিদ্ধান্ত আছে। আবার ওদিকে যুগপৎ আন্দোলনে যারা যারা ছিলাম তারাও একটা যৌথভাবে নির্বাচনটা করবেন অথবা আসন সমঝোতা হবে, সেই বিবেচনায় এইখানে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে ওখানকার থানার যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি, এবং তাকে হয়তো তার দল থেকে জানিয়ে দেওয়া হচ্ছিল যে তাকে দেওয়া হবে না। উনি সব রকমভাবে বিরোধিতা করেছেন এবং শেষ পর্যন্ত এই জায়গা ধরে বিভিন্ন রকম প্র্যাকটিসে জিনিসটা বন্ধ করেছেন উনি। আমি ধারণা করি যেমন একটা চিঠি দেওয়া হয়েছিল তখন, যেটাকে কল ব্যাক নোটিশ বলে, তাতে ধরা হচ্ছে 18 ডিসেম্বরের মধ্যে আমাকে সব টাকা দিতে হবে, নাহলে মামলা করবে। এটা লোকাল ব্রাঞ্চের বলার কোনো ক্ষমতা নাই। আমি জিজ্ঞেস করেছি হেড অফিসে, বলেছে আমরা এটা জানি না। আমি কমপ্লেন করেছি, করবার পরে ওই ম্যানেজারকে ট্রান্সফার করা হয়েছে। কিন্তু চাপটা অব্যাহতই ছিল। এই ধরনের কাজ হয়েছে এবং যখন আর কোনো চিঠি আসছে না লোকাল ব্যাংক থেকে, যেটার ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক আমাকে এই ক্লিয়ারেন্সটা দেবে, সেটা দিতে পারছে, তাই আমি কোর্টে গেছি। গত 22 তারিখে এটার উপরে হিয়ারিং হয়েছে। হিয়ারিং হওয়ার পরে আমার পক্ষে অর্ডার গেছে যে আমার নাম যেন এখন আর এই খেলাপির তালিকায় না রাখা হয়, স্টে করা যাকে বলে। এই ঘোষণাটা বিচারকরা দিয়েছেন 1-1:30টার দিকে হবে। আমরা সবাই, আমি ছিলাম কোর্টে, চলে আসছি। সন্ধ্যার দিকে দেখেছি অনলাইনে আবার বলা হয়েছে যে এই অর্ডারটা রিকল করা হয়েছে, মানে ওই অর্ডারটাও স্টে করা হয়েছে। আমি জানি না, নিশ্চয়ই আপনাদের এরকম ধারণা আছে, এত বড় একটা অভ্যুত্থানের পরে আমরা যেরকম আশা করেছিলাম বিচার ব্যবস্থা খুবই প্রভাবমুক্ত থাকবে, রাজনৈতিক বা দলীয় প্রভাবমুক্ত, বিষয়টা এরকম নয় এবং এটা একটা প্রভাবের কারণে করা হয়েছে। এরপরে আমি আরেকটা কোর্টে এটা ট্রাই করেছি, সেখানে আমি রায় পাইনি। আমি আগামী কালকে চেম্বার জজে গেছি, সেখানে আমি প্রত্যাশা করছি যেখানে কোনো একটা রায় হয়তো হবে। খুবই দুর্ভাগ্যজনক হচ্ছে, আমি আপনাদেরকে ডেকে এই কথা বলতে চাই, প্রায় 15 বছর ধরে যে লড়াই হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে, আমি সেই লড়াই করেছি, সবাই জানে। আমি 2 বছর জেলও কেটেছি, আমাকে রিমান্ডেও থাকতে হয়েছে। এবং এত অত্যাচার সহ্য করবার পরেই ফিরে এসে ব্যবসায় যেখানে সহযোগিতা পাবার কথা, সেখানে দলের এই সমস্ত চাঁদাবাজি বলি, মামলাবাজি বলি বা মনোনয়নের ব্যাপারে পরস্পরের সমস্যা বলি, তার কারণে এই পুরো ক্যাম্পেইনটা করেছে। যেমন বললাম, আমি একজন ঋণ খেলাপি, আমাকে নোটিশ দেওয়া হচ্ছে টাকা দেওয়ার জন্য। বিষয়টা মোটে নোটিশই ছিল না, ওরকম নোটিশ দেওয়া যায় না, তার জন্য শাস্তি হতে পারে। কোনো কোনো পত্রিকায় নোটিশটা চেপেছেন, কিন্তু এই জন্য যে সাজাটা হলো সেটা ছাপেনি। ঠিক এই কারণে আমার মনে হয়েছে যে সবাইকে আমার ধারণাটা স্পষ্ট করা দরকার। আমি আশা করি আমার অ্যাপিলটা কোর্টের কাছে হচ্ছে, যেহেতু তারা বলছেন যে তোমার যিনি এমডি তিনি নাই, তিনি সই করবার অথরিটি, তাহলে আমরা এটা ক্যামেরা দেবো। কমপ্লায়েন্স হলো তাকে এখানে হাজির করা, তার সাথে জুম মিটিং করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তখন বলেছে এটাতে চলবে, পরে বলছে না, হবে না, ওনাকে ফিজিক্যালি বলতে হবে অথবা সই করতে হবে গিয়ে এমবাসিতে। উনি সেটা করবেন এরকম কোনো সম্ভাবনা আমি জানি না, যোগাযোগ করে পাচ্ছি না। পলাতক লোক, তার মধ্যে এত মামলা, ওই জায়গায় সারেন্ডার করবে কিনা আমি জানি না। ওগুলো আমি করতে পারি। আমি বলেছি আমাকে কিছু সময় দিতে হবে। এই সময়ের মধ্যে যেহেতু নমিনেশন সাবমিশন হবে, অতএব আমি চাচ্ছি যে আমার সিআইবিটা যাতে স্টে করা হয়, আমি নমিনেশন দিতে পারি, নির্বাচন করতে পারি, সময়ের মধ্যে আমি বাকি কমপ্লেন্সটা করতে হবে আমাকে। সেই সময়টাই দেয়া হচ্ছে না এবং এই জন্য একটা পক্ষ বিপক্ষ হয়ে গেছে। যেহেতু
ওখানকার বিএনপি স্থানীয় প্রেসিডেন্ট একজন প্রার্থী, উনি তার প্রভাব দলগতভাবে ব্যবহার করছেন, দলের একটা অংশ সেটা কোর্টেও করছে। আমি এটা পাওয়ার অধিকার রাখি, আমি মনে করি, কারণ যেহেতু তফসিল করা হয়েছে, পুনঃতফসিল করা হয়েছে, আমি ঋণ খেলাপি থাকতে পারি না। এটা হচ্ছে কেবল চিঠি আদান প্রদানের মধ্যেই দিলেই শেষ হয়ে যায়, নাহলে আমাকে ঋণ খেলাপি বলাও আসলে যুক্তিসঙ্গত হয় না। এই প্রশ্ন যখন করেছি, গত পরশু বা তার আগের দিন একটা নোটিশ আমার কাছে যাচ্ছে, আবার পুরো তফসিল ক্যান্সেল করা হয়েছে। মানে আমাকে এটা এত অবাক করেছে। সাধারণত তফসিল হয় বোর্ডের সিদ্ধান্তে, যদি তফসিল ক্যান্সেল হয় তাহলে এইটাও বোর্ডের সিদ্ধান্ত হওয়া উচিত। কোনো বোর্ডের মিটিং হয়নি, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, এটা কোনো বোর্ডের সিদ্ধান্ত নয়। মামলা যখন চলে, আমি তো অন্য কারোর বিরুদ্ধে অভিযোগ করছি না, আমি চাচ্ছি যে আমাকে যাতে সময়টা দেওয়া হয়, সেই সময় পর্যন্ত আমার ঋণ খেলাফির লিস্ট থেকে নামটা বাদ হোক। এইখানে সে সরকারি উকিলরা দাঁড়িয়ে যাচ্ছেন, অ্যাটর্নি জেনারেলরা দাঁড়াচ্ছেন, ব্যাংকের উকিলের নাম করে মিথ্যা পরিচয়ে ব্যাংকের উকিলরা দাঁড়িয়েছেন। ব্যাংকে গিয়েও আপনারা জিজ্ঞেস করতে পারেন, এই মামলায় ব্যাংক কোনোদিন উকিল রাখে নাই। এই মামলায় সরকার কোনো পক্ষ নয়, সরকারি অ্যাটর্নি বা ডেপুটি অ্যাটর্নিরা ওইখানে ওকালতি ওই পার্টির পক্ষে করতে পারে না, তাও করেছে। এই সব কিছু মিলে আমি মনে করেছি আমার কাছে একটাই উপায় আছে, আপনাদের মাধ্যমে জনগণকে বলা যে এই আমার অবস্থা। আমি জানি না কাল যদি রায় আমার পক্ষে না দেয়, তাহলে নির্বাচন করতে পারবো কি না। আমার এলাকার জনগণের কাছে, দেশের লোকের কাছে একটা দায় আছে বলা যে দিস ওয়াজ মাই পজিশন, আমি চাইলেও করতে পারিনি, সেটাই বলবো। এবং এটাও আমার বলা উচিত, মানে যেরকম বেগম জিয়ার 2 কোটি টাকার মামলা যেটা উনি আত্মসাৎ করেনি, সেটা আত্মসাতের মামলা বলে 10 বছর সাজা দেওয়া হয়েছিল। এখন এই টাকা আমি তসরুপ করেছি, মেরে রেখেছি, বিষয়টা এরকম নয়। এবং এটা আবার পুরো তসরুপ করার পরে ওই জায়গায় ফেলা হয়েছে, এটাও মানুষকে জানানো। সাংবাদিক বন্ধুগণ, আমার আসলে এর বেশি কিছু খুব বলার নেই, এই জন্যে যে আমি চাই এই বিষয়টা সবার কাছে জানা হোক, আপনাদের মাধ্যমে এটা আমি দেশবাসীকে জানিয়ে দিতে চাই। সেই জন্য আমার আজকে দিয়ে আগামীকালকে যদি রায় পাই, মানে আমার পক্ষে হয় উচিত, আমি ভাবি সব বিবেচনায়, তো নিশ্চয়ই নির্বাচন করব। আমি না পেলে আসলে তো আমি করা সম্ভব হবে বলে আমার মনে হয় না। আমি একটা অ্যাপিল আপনাদের মাধ্যমে করে রাখতে চাই, মানে অনেক টাকা লাগে তা না, যে পরিমাণে এটার যে সাধারণত নিয়ম আছে ব্যাংকের, যেটা আপনার কী সুদ বলে দেখে কী বলে দেখে এই টাকাটা দিতে হয় কম, মানে আরোপিত সুদ বা কিছু আছে, যেটা একটা অ্যামাউন্ট থাকে 1/3 পসিবলি, এটা দিয়ে এখান থেকে বেরিয়ে আসা যায়। আমার কাছে ওই টাকাটা, ইট উইল বি অ্যাবাউট 10 crore, নিশ্চয়ই নাই। আপনাদের মাধ্যমে আমি, অনেকে আমার কাছে চিঠিপত্র লিখেছেন কীভাবে সাহায্য করতে পারি, আমি এটা অ্যাপিল করতে চাই টু মাই, কী বলবো, সিম্প্যাথাইজার, যারা আমাকে জানেন, ভালোবাসেন, ভালো মনে করেন, সেই বিশ্বাস থেকে আমাকে যদি কেউ সাহায্য করেন, যে ব্যবসাটা আছে সেই ব্যবসা থেকে আমি হয়তো টাকাটা কোনোদিন শোধ করতে পারবো, 1 বছর বা 2 বছর লাগবে। কেউ যদি সাহায্য করেন তাহলে একবারে এটা দিয়েও যদি আমি বেরিয়ে আসতে চাই, আমি এই নির্বাচনটা করতে চাই, কারণ আমি মনে করি এলাকার জনগণ আমাকে চায়। দেশের বর্তমান পরিস্থিতিতে এই নির্বাচন করা উচিত আমার, এবং সামগ্রিক গণতান্ত্রিক প্রক্রিয়া থাকা উচিত। আপনাদের দোয়া চাই যাতে থাকতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। রায় দিলে তো করতে পারবো, আমার পক্ষে রায় দিলে করতে পারবো। যদি বিপক্ষে গেলে, মানে এটা এখানে না বিপক্ষে যাবার ব্যাপার নেই। আমার অ্যাপিল হলো যে আমার ব্যাংক তো আমাকে পুরো তফসিল করেছিল বা করেছে, এখনও বোর্ডের সিদ্ধান্ত তো হয়নি, সেই অনুযায়ী আমাকে এটাকে ক্লিয়ার দেওয়া হোক যে আমি আর ঋণ খেলাপি নাই, তাহলে ভোট করতে। তারা যদি না দেয়, কোনো কোনো পত্রিকা ভেটেই করেছে না ওনাকে নির্বাচনের অযোগ্য ঘোষণা, তো কোর্ট কিংবা সাংবাদিক আমাকে অযোগ্য ঘোষণা করতে পারে, নির্বাচন কমিশন করতে পারে, ওরকম কিছু না। এটা
ঋণ খেলাপে আমি আছি কি নাই, এই লড়াই অনেক দিনই হতে পারে, এরকম না যে কালকে পরে লড়াইটা আমি ছেড়ে দিচ্ছি। আমি হয়তো ইলেকশন করতে পারবো কিনা আমি তা বুঝতে পারছি না, কারণ ওই ঋণ খেলাপির ব্যাপারে ক্লিন চিট না থাকলে আমি তো আগে খেলাপির লিস্টে পড়েছি, আমি যখন ছিলামও না তখন থেকেই। যদি রায় আপনার পক্ষে না আসে, ওই আসনে আপনার দলের পক্ষ থেকে কাউকে দাঁড় করাই দিবে? এরকম এখনও ভাবি নাই, কারণ আমি মনে করি যে আমার তো পাওয়া উচিত। আর হয় কি এলাকার মধ্যে একটা ইমোশন তৈরি হয়ে যায়, না আপনি নাই তাহলে আমরা করবো না ইলেকশন, মানে ওই রকম একটা সেন্টিমেন্টই আছে, এটা হতে হবে, এটা কেন হবে না, তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ কান্না সবই এখন। আমি তাদেরকে বলি নাই যে তোমরা কেউ দাঁড়ায়, তার মানে তার তো হেরে গেলাম, সারেন্ডার করলাম, বলি নাই। তবে যেহেতু কালকেই জমা, আমি হয়তো ধরেন আজকে এটা শেষ করবার পরে তাদের কাছে বলবো যে তোমরা কেউ যদি মনে করো তাহলে নির্বাচনটা করতে পারো। চাপাবো না, যদি তারা নিজেরা বলে তাহলে করবে, এবং করলে ভালো করবে আমি মনে করি, জানি না এটা ওদের সিদ্ধান্ত হবে। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হলো যে দীর্ঘদিনের এই লড়াইটা, আপনার দীর্ঘদিনের লড়াই রাজপথে অনেকটা প্রমাণিত, তো সেক্ষেত্রে নির্বাচনের আগে এরকম একটা অভিযোগের মধ্য দিয়ে একেবারে নির্বাচনে অংশগ্রহণ না করতে দেওয়া কোনো ষড়যন্ত্রমূলক কোনো আছে কিনা, যদি আপনার এরকম কিছু মনে হয় তাহলে বলবেন। দেখেন, আমি অনেক দেরি তো রাজনীতি করছি, আমি এরকম অভিযোগ সাধারণত মানুষের আমি করিনি, আমি এখন এটা করতে চাই না। কিন্তু কেউ চান তিনি ইলেকশন করবেন এবং সে ফাউল প্লে করছে, এতে কোনো সন্দেহই নাই। কারণ আমি কোনো দিন বলি নাই যে আমাকে নমিনেশন দিতেই হবে, এই করবো ওই করবো, এগুলো হচ্ছে, এগুলো সব আপনারা খোঁজ দিলে জানতে পারবেন। এটাই আমি দেখছি। বাকিটা হচ্ছে যারা এই প্রভাবটা বিস্তার করছেন তারা কোনো দলের সাপোর্ট ছাড়া করতে পারছেন না, তাদের দল মানা করতে পারতো, তার দল তো জানে আমাকে জোটের পক্ষ থেকে, জোট তো হয়নি ঠিক, মানে সমঝোতার পক্ষ থেকে, যুগপথের পক্ষ থেকে ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছে। তাহলে আমি যখন ঘোষণা করে তখন আমি বলেছি আমার নামে কিন্তু এরকম একটা অভিযোগ কোর্টে আছে, তারা বলেছে এটা সলভ হয়ে যাবে নিশ্চয়ই। তারা তাদের দলের লোককে যদি বলেন তাহলে হয়তো এটা সলভ হয়, এটাও আমি অ্যাপিল করতে পারি যে তারা এটা করুক। না হলে আপনি ইলেকশন করেন বলে বলে রাস্তা পথে কাঁটা পড়ে গেল যে না আপনি যেতেই পারবেন না, রাস্তা বন্ধ আছে, এরকম তো হয় না। কিন্তু অভিযোগ করছি না, অভিযোগ করবো কারণ আমি নিজের শক্তিতে, জনগণের শক্তিতে যদি পারি করব, সেই লড়াই আমি করবই। কোন পথে করব সেটা আবার ধরেন এরপরে ভাববো কীভাবে করতে পারি, দেখা যাক। যান বুঝবেন কোর্টে কাদের প্রভাব আছে। আমি আপনাদের বলেছি আমার এই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী হচ্ছে স্থানীয়, মানে থানা বিএনপির প্রেসিডেন্ট, যিনি প্রার্থী নিজেকে ঘোষণা করেছেন, বিভিন্ন রকম ক্যাম্পেইন করে, সেগুলো আপনাদের না জানার কথা না। যত অপপ্রচার এতগুলো দিয়েছে উনিই করেছেন, ওনার 3-4টা কী বলে ইউটিউব চ্যানেল আছে, সেগুলো থেকে করেছেন। আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করতে চাই না, উনি তো চাইতেই পারেন নিশ্চয়ই, কিন্তু সেটা চাইতে গিয়ে আমাকে জোর করে নির্ঘাবি বানিয়ে দিতে হবে, আমি আসলে প্রতারণা করি, সেগুলো বলার দরকার নেই। আমি কোনো প্রতারণা করেছি এরকম ঘটনা অতীতে হয় নাই, আমি তাদের কথা বলছি। আমার আউটস্ট্যান্ডিং হবে 36 crore, তাই ওরা আমাকে বলেছে ইসলামী ব্যাংক থেকে। 36 crore, জি, 36 কোটি টাকা, জি, ইসলামী ব্যাংক। বড়গুলা ব্রাঞ্চ। আরে ভাই, বড় ব্রাঞ্চ বলতে